হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো, সেই গল্পটা শুনলে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে গল্প শুরু করা যাক। তার আগে অবশ্যই বলে নিচ্ছি, আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা সম্পূর্ণ একটি সত্য ঘটনা। তো চলো শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছে গ্রামে থাকা একটি মেয়ে। আমার বয়স হচ্ছে মাত্র 10 বছর। আমার পরিবার অত্যন্ত দুর্বল একটি পরিবার। মানে আমাদের সংসারে কথায় আছে যে নুন জুটলে ডাল জোটে না, ডাল জুটলে ভাত জোটে না, কিছু না কিছুর কমতি থাকে। কিন্তু আমাদের তার থেকেও অবস্থা আরও বেশি খারাপ ছিল। যাই হোক, এখন অবস্থা কেন এত বেশি খারাপ? আমার বাবা ছিল মেন্টালি প্রবলেমের একজন মানুষ। তো সেখান থেকে আমিও হচ্ছে যে একটু মানে ১০টা কথা বললে একটা কথা বুঝতে পারতাম না। এখন আমি অনেকটা সুস্থ, কারণ আমার অনেক চিকিৎসা করার পর হচ্ছে আমি সুস্থ হয়েছি। যাই হোক, তো আমাদের গ্রামের হচ্ছে আমার মারা হচ্ছে দাদা বলে ডাকতেন। তারা আবার হচ্ছে অনেক বড়লোক বাড়ির লোকজন। হ্যাঁ, গ্রামে অনেক নামডাক আছে। তার মেয়ের আবার শহরে বিয়ে হয়েছিল। তার মেয়ে হচ্ছে ব্যাংকে চাকরি করত। মেয়ের নাম ছিল স্বপ্না। তার মেয়ের জামাই ছিল একটি আইনের লোক। ঠিক আছে? পুলিশবাবু ছিলেন উনি। তো ভালো পুলিশবাবু ছিলেন, এসআই বাবু। তো এসআই বাবু সে হচ্ছে ভালো টাকা রুজি করতেন। তার বউ হচ্ছে ব্যাংকে চাকরি করতেন। তো যাকগে, তাদের কোলজুড়ে একটি সন্তান এসেছে। খুবই ছোট সন্তানের বয়স হচ্ছে মাত্র ২১ দিন। তো বাড়িতে ফোন করে সবাইকে বলছে যে তাদের বান্দা একটি কাজের মেয়ে লাগবে। হ্যাঁ, এখন বাহিরের কাজের মেয়ে আনলে তো আর চলবে না। পরিচিত বা নিজের আশেপাশের গ্রামের এলাকার এরকম হলেই হয়তো বা বিশ্বাস তো হবে, বা বাচ্চাকে ভালো করে দেখাশোনা করবে, তারপরে সে মহিলা ডিউটি করতে পারবে। তো যাকগে, স্বপ্না আপা খুবই ভালো ছিলেন। আমার মায়েদের দুঃসম্পর্কের আর কি ভাই ভাগ্নি হয় গ্রামেই। তো খুবই ভালো ছিলেন। তো আমার কথা বলল, তো আমি শহরে আসলাম। আসার পরে ফার্স্টে বেশ কিছু দিন আমি ও বাড়িতে খুব ভালোভাবে থাকলাম। স্বপ্না আপা হচ্ছে আমাকে রেখে যেত। আর হচ্ছে স্বপ্না আপার যে স্বামী ছিল এসআই বাবু, সে সকাল সকাল ডিউটিতে চলে যেত। খুব ভালো মানুষই ছিল। যাক, যখন হচ্ছে যে মোটামুটি ১ মাস আমি থাকলাম। প্রথম এসে আমার ভালো লাগছিল না মাকে ছাড়া কখনো, কারণ আমি কখনো মাকে ছাড়া থাকি নাই। আমার খুব কান্না পাচ্ছিল। কিন্তু ওই বাড়িতে আরেকজন ছুটা কাজের মহিলা ছিল। হ্যাঁ, সেই খালাটা আমাকে খুব ভালোবাসতো, আদর করতো। আমি একটু মেন্টালি সমস্যা ছিল বলে আরও বেশি করে আদর করতো। যেমন নিজের হাতে তুলে খাইয়ে দিত, খুব যত্ন করতো। হ্যাঁ, তারপরে হচ্ছে স্বপ্না আপার যে ছেলে বাচ্চাটা, হ্যাঁ, কীভাবে কী করতে হবে, ওর যত তেনা কাপড় সব কিছু হচ্ছে সেই খালাটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে যেত। যাই হোক, এভাবে মোটামুটি আমি ১ মাস ৩ দিন সে বাড়িতে কাটাই। এর মধ্যে আমার কোনো সমস্যা হয়নি। স্বপ্না আপাও আমাকে খুবই ভালোবাসে। যেমন ধরো, খাবার জিনিস আনলে সেটা আমাকে খুবই যত্ন করে খাওয়ায়। তারপর কাপড় চোপড়, কসমেটিক্স, তেল, সাবান যাই বলো না কেন, কোনো কিছুর কমতি দেয় না। তো যাক, এর মধ্যে হচ্ছে স্বপ্না আপার বাচ্চা হওয়ার সুবাদকে কেন্দ্র করে স্বপ্না আপা সে তার গ্রামের বাড়িতে যেতে দেয়নি। ওই যে যিনি ছুটা কাজ করেন, খালাকে যেতে দেয়নি। তো খালা বলতেছে, আমাকে একটু ছুটি দিয়ে দে কয়টা দিন, আমি একটু গ্রামের বাড়িতে যাই। কারণ হচ্ছে খালার মেজো মেয়ের ডেলিভারি ছিল। তো যাকগে, সে বাড়িতে চলে গেল। যাওয়ার পরে এখন হচ্ছে টুকিটাকি ঘরের আমাকে একাই সামলাতে হয়। স্বপ্না আপাও মোটামুটি সব কিছুতে আমাকে সাহায্য করে। শুক্র শনি ২ দিন বন্ধ থাকে, সে বাসায় থাকে। হ্যাঁ, এখন খালা যখন ছুটিতে চলে গেল, তখন ওই এসআই বাবু অফিসের নাম করে বেরিয়ে গেল। তারপরে হচ্ছে স্বপ্না আপা অফিসে চলে গেল। যাওয়ার পরে স্বপ্না আপা যখন চলে যায়, একটু পরে সেই লোকটা বাসায় চলে আসে, কলিং বেল দেয়। আমি ভাবলাম কে না কে এসেছে, দুধওয়ালা পানিওয়ালা কেউ তো হবে, যাই গেটটা খুলে দিই। গেট খুলে দেখি কি এসআই বাবু এসেছে। তো সাহেববাবুকে দেখে আমি দরজা খুলে দিলাম। তো খুলে দেওয়ার পর সে সোজা এসে তার রুমে গেল। রুমে যেয়ে সে ডাইরেক্ট তার যে মানে
পোশাকটা পরা ছিল সেই পোশাকটা খুলে সম্পূর্ণভাবে বিবস্ত্র সে। হ্যাঁ, বিবস্ত্র হয়ে শুধু ওই চাড্ডিটা তার পরনে ছিল। ওই অবস্থায় মানে টেবিলে গেল, আমার সামনে গেল, যে জল পান করলো, করার পরে সেখান থেকে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যেয়ে সে গোসল দিয়ে একদম সেটাও আর নাই, পুরাপুরি ফাক্কা, জন্মদিনের পোশাকে আবৃত। মানে কি যে একটা অবস্থা। তো আমি হচ্ছে চুপচাপ করে ওনার বাচ্চাকে খাওয়ালাম, ফিটার খাওয়ালাম, ঘুম পাড়ালাম। যেহেতু খালা নাই, আসবে না, যে কাপড় চোপড় 2-4টা বের হয়েছে, আমি ওগুলাকে বালতির মধ্যে নিচে ধুতে যাব। এমন সময় ওই লোকটা বের হয়েছে, মানে বাথরুমের মুখে দিয়ে বের হয়ে আমাকে ডাকতেছে, আমার নাম ধরে ডাকতেছে। তো আমি গেলাম, যাওয়ার পরে বলতেছে যে এদিকে আয়, তো এদিকে আয়। বাথরুমে ঢুকলাম, ঢোকার পরে সে বলতেছে আমার এখানে একটু কাজ আছে। বাথরুমের সামনে গেছে, হাতটা ধরে আমাকে বাথরুমের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওখানে হচ্ছে আমাকেও বিবস্ত্র করে ফেলছে। তো আমি মানে একটু প্যাঁ পুঁ করে উঠি, চিল্লায় উঠি, বলতেছে একদম চিল্লাচিল্লি করবি না, আয় তোকে আমি একটা খেলা শিখাবো, সেই খেলায় তুই খুব মজা পাবি। হ্যাঁ, আমি তোকে আজকে করব। তো আমি বললাম কী খেলা, কী করবেন আপনি? বললো আয় না, অনেক মজা পাবি। তো এই করে করে প্রথমে হচ্ছে ওপরের জমিনের যে ফুল দুটো আছে, ওই ফুল দুটাকে লাড়াচাড়া লাড়াচাড়া করতে থাকে, আর হচ্ছে নিজের মতো করে খাইতে থাকে। হ্যাঁ, মধু নিতে থাকে খুব। তো আমি কিছুক্ষণ পর মানে কয়েক মিনিট যাওয়ার পর দেখি না, খুবই মজা মজা লাগে। তারপরে কিছু বলি না, চুপচাপ আছি, মজা লাগতেছে, চুপচাপ আছি। ওই রকম করতে করতে দেখলাম কি আমাকে ওখানে মানে শোয়াই দিল। দিয়ে আমার নিচতলায় জমিতে যে এক ফুলের 2 পাপড়ি আছে, সেখানটায় মনে করো যে সে খুব সুন্দর করে মধু নিতে থাকে, চোষণ করে করে। হ্যাঁ, তো এক প্রকার তো আমি দেখছি যে না, খুবই 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 আনন্দ পাওয়া যাচ্ছে। তো আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। না পারায় সে হচ্ছে আমাকে খুবই খুবই মানে খেলার জন্য আগ্রহী করে দিল। দেওয়ার পরে আমিও আর কোনো রকম কোনো বাধা দিলাম না, নিজেকে পরিপূর্ণভাবে বিলিয়ে দিলাম। দেওয়ার পরে সে খুবই সুন্দর করে সারা শরীরের মধ্যেই মনে করো খুবই খুবই মজা করেছে। করার পরে হচ্ছে আমি অনেক 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 মজা পেয়েছি সে করাকে। তারপরে সে মেশিন সেট করে দিয়ে স্টার্ট করে দিল। প্রথমে ব্যথা পেয়েছি, কারণ বয়সও খুব কম। তারপরে ওনার মেশিনও খুব খুব মানে হার্ডি ছিল, যেমন উচ্চতা, তেমন হচ্ছে মোটার দিক থেকেও। তো প্রথম একটু ব্যথা পেলাম খুবই, তারপরে দেখলাম যে না, অনেক অনেক মজা পেলাম। তো নিচতলার জমিতে যেরকম চাষ হচ্ছিল, ঠিক উপরের বাগানের ফুলেও মনে করো যে চলতেই আছে। সব কিছু মিলিয়ে দারুণ দারুণ মজা করলাম। তো বাচ্চাটা ঘুমাচ্ছিল, ঘুমানোর পরে তো টানা 40 মিনিট কিন্তু এটা হওয়ার পরে আমরা একসাথেই হচ্ছে যে ফুলের মধু ছাড়লাম। ছাড়ার পরে প্রায় আরও 1 ঘন্টা খানেক গেল। যাওয়ার পরে আমরা হচ্ছে ফ্রেশ হইলাম, হইয়া সেই এসআই বাবু আমাকে হচ্ছে কোলে করে তুলে নিয়ে ঘরে আনলো। তার ঘরে আনার পরে সেখানে তো খুবই খুবই আরও মজা করার পরে আরও একবার হচ্ছে আমাকে করে, সেখানে আরও মজা হয়েছে। তো যাক, সেই দিনের মধ্যে মনে করো আমাকে 4 বার করলো। আমরা 4 বার খেলা করলাম, উনিও অনেক অনেক মজা পেল, আমি অনেক মজা পেলাম। তো যাই হোক, মজা পাওয়ার পরে এভাবে কিন্তু এই কন্টিনিউ চলতে থাকে। তো বুয়া খালা গেছে হচ্ছে 7 দিনের কথা বলে, সে 15 দিন আর আসে নাই। তো 15 দিন তো টানা করেছে, ঠিক আছে, টানা করেছি। এরকম প্রতিদিনই, রাতে হতো না, কারণ রাতে সব আপা বাসায় থাকতো, তো রাতে এসব কড়াকড়ি হতো না, খেলাধুলা হতো না। ওই দিনের বেলায় অফিসের কথা বলে বলে সাহেব হচ্ছে বাসায় চলে আসতো, আয়শা হচ্ছে যে আমাকে খুবই খুবই মজা করে খেলতাম আমরা দুইজনেই। যাই হোক, এভাবে চলতেই থাকে। তারপরে বুয়া খালাও হঠাৎ করে চলে আসে, কিন্তু বুয়া খালা আসলেও তো কাজকাম করে চলে যেত। তো সাহেববাবু তখন হচ্ছে ডিউটি করে এসে ফাঁকে ফাঁকে এসে করে যেত। তো
তো খুবই মজা হচ্ছিল। তো এভাবেই মাস তিনেক কেটে গেছে। তো 3 মাস কেটে যাওয়ার পরে দেখি আমি বমি 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 ভাব হয়। তো বুয়া খালা জিজ্ঞাসা করে, কী রে তোর কী হয়েছে, তোর কি জন্ডিস টন্ডিস হয়েছে? তো আমি বলি কি না, আমি বলতে পারি না, আমি জানি না। তো এভাবেই যত দিন দিন যেতে থাকে তত তীব্র আকৃতি শরীরের মধ্যে দেখা যায়। তো আমিও তো বুঝি না যে আসলে কি বাচ্চা চলে আসছে নাকি, কিছুই তো বুঝি না। তো যাক, এই বিষয়টা নিয়ে হচ্ছে বুয়া খালা স্বপ্নাপার সাথে কথা বলে, তো এটা নিয়ে স্বপ্নাপার সাথে আর বুয়া খালার সাথে ঝগড়া হয়ে যায়। বলছে আপনি আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা বললেন এই সেই। তো বললো আচ্ছা ঠিক আছে, তো আমি তোকে প্রমাণ সহ দেখাইবো আয়। পরে হচ্ছে অফিসের দিন ছিল, কোনো ছুটি ছিল না। তো বুয়া খালার কথা মতো স্বপ্না আপা খাটের নিচে লুকিয়েছিল, সাহেববাবু কাজে বের হয়ে গেছিলো, বুয়া খালা কাজ কাম করে জানালার পাশে যেয়ে দাঁড়িয়েছিল। তো সব কিছু ঠিকঠাক হলো, হওয়ার পরে দেখলো যে ফোন আসলো। ফোন আসার পরে আমি ফোনটা তুললাম, তোলার পরে সাহেববাবু বলতেছে সবাই চলে গেছে। আমি বললাম হ্যাঁ সবাই চলে গেছে, তুমি চলে আসো। তো সাহেববাবু চলে আসলো। আসার পরে হচ্ছে প্রথমে একটু ফ্রেশ হলো, হওয়ার পর বাচ্চা তো ঘুমাইয়ে আছে। আমরা হচ্ছে খুবই একে অপরের অনেক অনেক কাছে, মনে করো হাতের কাজ চলতেছে, মুখের কাজ চলতেছে, হ্যাঁ, মেশিন অলরেডি সেট হয়ে গেছে, স্টার্ট দিছে, সেই চলতেছে, পাক 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 চলতেই আছে। তো কিছুক্ষণ পরে মোটামুটি 20-25 মিনিট হয়ে গেছে আমরা আমাদের কাজে ব্যস্ত, খুবই মজা নিচ্ছি, হ্যাঁ। আর মজার যখন অতিরিক্ত বেশি হয়ে যায় তখন কী ধরনের শব্দগুলো হয় তোমরা সবাই জানো। অনেক গাইডলাইন্সের কারণে বলতে পারছি না খুলে, তো তোমরা বুঝে নিও। যাই হোক, এমন সময় হচ্ছে ম্যাডাম ওই স্বপ্না আপা পিছন থেকে একটা লাঠি নিয়ে বাইর হয়েছে, বাইর হইয়া সেই এসআইয়ের পাশার মধ্যে বাড়ি বুড়ি দেওয়ার পরে আমাকে অনেক মারধর করলো। করার পরে তো আমি বললাম এই ঘটনা, আমার কি দোষ? হ্যাঁ, তারপরে বুয়া খালাও বাড়ির মধ্যে আসলো, আইসা তার সঙ্গে তো অনেক কথা কাটাকাটি হইলো। হওয়ার পরে মোটামুটি পরের দিন আমাকে ডাক্তারের কাছে নিল, একটা আলট্রা করাইলো, করার পরে দেখে যে আমি প্রেগনেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা আমাকে সেখানে অ্যাবর্শন করায় না, অ্যাবর্শন করায় আমার বাড়িতে কথা বলানোর পর হচ্ছে যে আমাকে মোটামুটি 1,03,000 টাকা দেয়। দেওয়ার পরে আমার বাড়িতে হচ্ছে আমার বিয়ের ব্যবস্থা করতে বলা হয়। তো যাই হোক, সব ঘটনা হচ্ছে আমার বাড়িতে আমার মার কাছে খুলে বলল। বলার পরে আমার মা খুব দুঃখ প্রকাশ করেছে, আর আমিও লজ্জিত। তো আমি ওনাকে বললাম, আমি তো একটা আনম্যারিড মেয়ে, আমি বিয়ে শাদি করিনি, আর বয়স একদম কম। আমি তো আপনাকে বাধা দিয়েছিলাম, আপনি তো জোরপূর্বক প্রতিদিন আমাকে করতেন, আমার থেকে মজা নিতেন, তো আপনার কি কোনো দায়ভার নেই? বলো না, ওটা ভুল হয়ে গেছে। তো এইভাবে বলার পর ওখানে আর কি বলার থাকে। পরে আমি বাড়িতে চলে আসলাম। আইসা বিয়ে শাদী আজ পর্যন্ত করি নাই, আমি এইভাবেই আছি, ঠিক আছে। তো শুনেছি ওই পুলিশ আর হচ্ছে ওর বউর মধ্যেও আর কোনো সয় সম্পর্ক নাই, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কেননা আমি আসার পরও আরেকটা মেয়ে তারা রেখেছিল, তাদের সঙ্গেও এই একই কাজ হয়েছে। আবার ওই পুলিশটা সেই এত সুন্দর একটা ফ্রেস্তার মতো, হ্যাঁ, দেবদূতের মতো একজন মহিলা, তাকে ফেলে সে নাকি আবারও আরেকটা বিয়ে করেছে। তো ওনাদের সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে আরও একটা বাচ্চা হয়েছিল, সেই ছোট ছেলেটা নাকি খারাপ রাস্তায় চলে গেছে। তো যাই হোক, এটা একটা বাস্তব ঘটনা ছিল, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেন জানো, আসলে যে আইনের পোশাক গায়ে পড়ে আছে সেই যদি এই ধরনের জঘন্য অপরাধ করতে পারে, তাহলে সাধারণ মানুষ কি করবে? আর উনি কাজটা মোটেও ঠিক করেননি, এজন্যই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও আমি আমাকে নিয়ে স্পেলিং করেছি, যার সাথে ঘটনাটা ঘটেছে আমি হচ্ছে তার নাম এখানে প্রকাশ করতে পারছি না। তো আজকে এই পর্যন্তই। তোমরা যত কষ্ট হোক, দুঃখ হোক, কোনো মেয়ে, বিশেষ করে মেয়ে বাচ্চাকে কোনো রকম কোনো মানুষের বাড়িতে কাজে দিবে না। সে মেয়ে কখনোই সুরক্ষিত না।
এই জিনিসটা তোমরা একটু হিসাব কিতাব করে অবশ্যই পা ফেলো। তো আজকে এই পর্যন্ত, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।